মোদি যে গলা ফাটায় দাদা, আমি বলি মোদি যে গলা ফাটায় বলে মেড ইন ইন্ডিয়া, মেক ইট ইন্ডিয়া, নট মেড ইন, মেক ইট ইন্ডিয়া, তাহলে ওনার গলাবাজি কি রাজনীতিবিদের খালি ও যে ভুয়া কথা? এটা তো বোকামি করছে। এখন বেশি চালাকি দেখা দেখে যুক্তরাষ্ট্রকে, না যুক্তরাষ্ট্র তো চাপ দিয়ে এটা করাইছে। তো যুক্তরাষ্ট্রকে ভয় কিসের? ভারতের বিষয়টা তো ভয়ের না, আপনি তো মোদির মতো কথা বললেন। রাশিয়ার উপরে তো নিষেধাজ্ঞা আছে, রাশিয়ার তেল তো কিনতেছে, রাশিয়া তো এটা মানতেছে না। বুদাপেস্টে ট্রাম্প পুতিন মুখোমুখি। টমাহক পাচ্ছে না ইউক্রেন, শান্তি নাকি ষড়যন্ত্র? সস্তা রুশ তেলেই ভরসা ভারতের, কেন ব্রিক্সে ঢুকতে চায় পাকিস্তান? সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্তভূমি। বিশ্বদা, খুব গরম গরম খবর আছে, আমি বলবো আপনি বিশ্লেষণ করবেন, এজন্য আপনাকে ডাকা হয়েছে ইমার্জেন্সিতে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। তার আগে, গরম খবর আগে, যাদের জন্য আমাদের অনুষ্ঠান সেই দর্শকদের কয়েকটা কমেন্ট আমরা পড়ে নিই। ঠিক আছে। রফিকুল ইসলাম নামে এক দর্শক লিখছেন, আমি বাংলাদেশ থেকে বলছি, আপনাদের চ্যানেল দেখি, ভালো লাগে, পাক সেনা আমেরিকার পতন কামনা করি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য। এমডি হজরত আলী নামের একজন লিখছেন, অসাধারণ, উনি সম্ভবত টপিক নিয়ে বলেছেন, ধন্যবাদ আপনাকেও। সিদ্দিকুল্লাহ নামে আমাদের অপর দর্শক লিখছেন, টমাহক হাতে পাওয়া মাত্র জেলেনস্কি রাশিয়া আঘাত করতে পারে, কেননা ন্যাটোভুক্ত হতে জেলেনস্কি ব্যক্তিগতভাবে মরিয়া। এতে করে ইউক্রেনের অস্তিত্ব কি ক্ষতি হবে সেটা তার ও তাদের দেখার বিষয় নয়, তাদের দেখার বিষয় রাশিয়ার পতন আর ইউক্রেনের বিনিয়োগ। এখানে অনেক আপডেট আছে, দর্শকরা দেখে নেবেন আমাদের আজকের অনুষ্ঠানটা। আহমেদ কবির নামে আমাদের আরেক দর্শক লিখছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে ইমরান খান আজকে জেলে, সাথে পিআর পদ্ধতি, পার্লামেন্টে অতীত অভিজ্ঞতা থেকে পিআরটি বাদ দিয়ে বাংলাদেশের সংবিধান রচনা করেছে। আপনাদের বিশ্লেষণ খুবই ভালো লাগে। উনি যে পাকিস্তানের এবং বাংলাদেশের সাথে কথা বলছেন। হ্যাঁ, আর আচ্ছা, সর্বশেষ দর্শক আমান রহমান লিখছেন, আমান রহমান রাশিয়া থেকে বলছি, রাশিয়াতে প্রায় 30 লক্ষ থেকে 24 আওয়ার্স সামরিক অস্ত্র বানাচ্ছে, 30 লক্ষ লোক 24 ঘন্টা সামরিক অস্ত্র বানাচ্ছে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ধন্যবাদ আপনাকে দাদা। যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম, আপনার কাছে টাটকা নিউজ আছে যে টমাহক পাচ্ছে না ইউক্রেন, এটা কি হলো, কার চালে পুতিন কেনই বা ফোন দিল ট্রাম্পকে গতকাল, আবার বৈঠকে জেলেনস্কি মানই বা কেন করে, এখানে হচ্ছেটা কি আসলে বলেন তো দর্শক একটু। আপনি এটা বলছেন যথার্থই যে টমাহক পাচ্ছে না ইউক্রেন, এটাই বাস্তবতা, আসলে এটা বাস্তবতা, এবং এটাই হতো আসলে। কারণ হচ্ছে কি, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে টমাহক কিন্তু পরিমাণে সীমিত। এখন এই সীমিত যে জিনিসটা পরিমাণে সীমিত, সেইটা যদি অন্য দেশকে দিয়ে দেওয়া যায়, তাহলে নিজের বিপদের সময় যুক্তরাষ্ট্র কি করবে? এটা আপনি বলেন টেকনিক্যাল কথা, আপনি এখন ব্যাখ্যা চাই আমি, এর ভিতরে কি লুকিয়ে আছে বলেন। প্রথমত হচ্ছে ইউক্রেনকে টমাহক দেওয়ার বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা দেওয়া ছিল, দাবার চাল না লোভ দেওয়া ছিল, এটা মূলা ঝুলানো, এটা একটা ভয় দেখানো, রাশিয়াকে ভয় দেখানোর ছিল যে যদি রাজি না হও তাহলে কিন্তু এই যে আমি ইউক্রেনকে টমাহক দিয়ে দিলাম। কিন্তু দেখেন, যুক্তরাষ্ট্রের তো ওই রকম অর্থে হাইপারসোনিক মিসাইল নেই না, সেই অর্থে সব সাবসোনিক মিসাইল। তো রাশিয়ার তো 4 ধরনের হাইপারসোনিক মিসাইল আছে। আপনি বলছেন কিছুদিন আগে একটা পর্বে। এখন দেখেন যে রাশিয়া তো টমাহক মিসাইল নিয়ে ভাবতেছে না। এখন যেটা হচ্ছে কি, রাশিয়া এতদিন, আমরা সম্প্রতি যে জিনিসগুলো দেখলাম যে রাশিয়া হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে বিপুল অগ্রগতি সাধন করেছে, ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র সবকিছু দেখেন যে টমাহক মিসাইল যেভাবে কাজ করে, জি হ্যাঁ, সেইটার যে রিভার্স ইঞ্জিনিয়ারিং, সেটা কি রাশিয়া বের করেছে কিনা আমি সন্দিহান। কারণ হচ্ছে কি, যুক্তরাষ্ট্র এত বড় হুমকি দেওয়ার পরও রাশিয়া কোনো কথা বলে নাই। আপনি খেয়াল করছেন? প্রথম যখন টমাহক নিয়ে কথা হয়েছিল তখন হচ্ছে যে আপনার দিমিত্রি মেদভেদেভ বলছিল কি, যে যদি টমাহক দেয় তাহলে যুদ্ধ নতুন মাত্রায় নিয়ে যাবে, সম্পর্কটা খারাপ হবে, সম্পর্ক খারাপ হবে। এরপরে যুক্তরাষ্ট্র অনেক কথা বলেছে, কিন্তু রাশিয়া কিন্তু টমাহক নিয়ে আর কোনো কথা বলে নাই। এটাই একটা বিষয়। ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন আরও যে ইউরোপের নেতারা, তারা কিন্তু বৈঠক করেছে। সেখানে হচ্ছে
কি ট্রাম্প কি বলছে যে এই মুহূর্তে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া হবে না, রাশিয়ার সাথে উত্তেজনা বাড়াবে, যুক্তরাষ্ট্র নিজেও এসব অস্ত্র প্রয়োজনীয় ব্যবহার করতে চাইবে। তার মানে কি? তার মানে হচ্ছে সীমাবদ্ধতা। আপনি যেটা বারবার আমাদের এপিসোডে বলে থাকেন, ঠিক আছে, যে তার মানে হচ্ছে সেটা ইঙ্গিতে বুঝাই দিল যে সেইটা আমাদের উৎপাদনেও সীমাবদ্ধতা আছে, চাইলেই যে দিয়ে উৎপাদন করে ফেলবো। এখন এই যে আমাদের দর্শক একটু আগে বলেছে রাশিয়ার 30 লক্ষ মানুষ 30 লক্ষ মানুষ 24 ঘন্টা অস্ত্র উৎপাদন করছে, এটা আমরা জানি। হ্যাঁ, এবং এখানে তো কেউ আর এমন না যে গার্মেন্টসের শ্রমিক না, সবাই তো সমরবিদ, তাই তো? রাইট, তারা সবাই অস্ত্র নিয়ে গবেষণাই করে। তো যেটা হচ্ছে কি, তো একই কাজ কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে, নেটোভুক্ত দেশগুলোতেও হচ্ছে, সারা বিশ্বে সামরিক উৎপাদন কিন্তু বাড়ছে। হ্যাঁ, আবার সামরিক উৎপাদনের মজুদও কিন্তু সব দেশের বাড়ছে, কিন্তু কিছু দেশ ইউক্রেনকে দেওয়ার কারণে হচ্ছে কি তাদের মজুদ বারবার কমে যাচ্ছে। হ্যাঁ, ঘাটতি হবে স্বাভাবিক। আপনি যখন আপনার এইটা হচ্ছে বিষয়। ফলে ওই যে এতদিন পর্যন্ত এই যে আপনার ধরেন যে যুক্তরাষ্ট্রের একটা ভয় আছে টমাহক নিয়ে। ভয়টা কিসের? ভয়টা হচ্ছে টমাহক মিসাইল ধরেন ইউক্রেন কোন একটা স্থাপনায় লক্ষ্য করে টমাহক মিসাইল ছুড়লো রাশিয়া কি করলো যে এই যে টমাহক মিসাইল ছুড়লো এটাকে প্রতিহত করে দিল ফার্স্ট টাইম মাঝপথে। তাহলে কি দাঁড়াবে? টমাহকের নিয়ে ওই যে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিবে F-16, পরে দেখে গেছে টপ করে পড়ে গেছে। বিষয়টা তো তাই হবে। তাহলে যেটা হবে কি, তখন আর টমাহক কিন্তু যুক্তরাষ্ট্রের তুরুপের তাস থাকবে না। হ্যাঁ, তখন শুধু তাস হয়ে যাবে। এবং যুক্তরাষ্ট্র যে তাদের সমর নিয়ে এত, এখন যুক্তরাষ্ট্রের এটা কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ। এটা আরেকটা কারণ। হ্যাঁ, মাথা ব্যথার কারণ যে রাশিয়ার কাছে কি এরকম প্রযুক্তি আছে কিনা, কারণ এটা তো এখনো প্রমাণিত হয়নি। রাশিয়া তো এত কথা বলে না, রাশিয়া কথা বলে কম, কাজ করে বেশি। তো এইটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা অন্যতম ভয়। এই কারণেও কিন্তু সহজে যুক্তরাষ্ট্র টমাহক হাতছাড়া করতে চাইবে না। এখন আমরা একটু বুদাপেস্টের দিকে নজর দিই। যান। বুদাপেস্টে হচ্ছে দাদা ঘোষণা করার আগে কিন্তু হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টটা অলরেডি শ্বাস রব হয়ে গেছে, সবাই ধরে নিয়েছে এখানে ট্রাম্প এবং পুতিন বৈঠক করবেন, যেটা আমি একটু আগে আলাপ করছিলাম যে হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট। হ্যাঁ, হাঙ্গেরির রাজধানী তো বুদাপেস্ট। এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী কে? ভিক্টর অরবান, যিনি ভক্ত, পুতিনের ভক্ত এবং রাশিয়া ঘেঁষা। তো উনি আয়োজন করতে যাচ্ছেন। বলি হাঙ্গেরি তো নেটোভুক্ত দেশ, অবশ্যই নেটো, কিন্তু তার কিন্তু ভক্ত পুতিনের কথাবার্তা এবং এইটাগুলা দেখা যায়। তো আপনি এই বৈঠকটাকে কিভাবে দেখছেন? হাঙ্গেরি তো নেটোভুক্ত দেশ, জি, কিন্তু ভক্ত পুতিনের। হলোটা কি? ইসরায়েলের মতো বিষয়টা হয়ে গেল না এখন ঘটনা, কিন্তু যুক্তরাষ্ট্রের কেবলা ছেড়ে এখন পুতিনের কেবলায় নাম লিখাচ্ছে। বিষয়টা এরকম হয়ে গেল না? এখন দেখেন, একটা হচ্ছে রাজনীতিবিদ আর একটা হচ্ছে ব্যবসায়ী, একদম ক্লিয়ার। হ্যাঁ, ট্রাম্প শীর্ষ কূটনীতিক যুক্তরাষ্ট্রের, কারণ সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার বড় পরিচয় কি? প্রেসিডেন্ট না, ব্যবসায়ী। তাহলে শুধু ব্যবসায়ী না, জানো ব্যবসায়ী। যুক্তরাষ্ট্র তার ক্ষমতার কারণে হচ্ছে, হ্যাঁ, এটা সত্য কথা যে যুক্তরাষ্ট্র তার ক্ষমতার কারণে, হ্যাঁ, ট্রাম্প এই যে এত কিছু করতে পারে। ট্রাম্প যদি তৃতীয় বিশ্বের কোনো দেশের প্রেসিডেন্ট হতো, হ্যাঁ, তাহলে দেখা যায় তো কি ট্রাম্পের মাথার চুল অর্ধেক পড়ে গেছে স্বাভাবিক। কারণ হচ্ছে কি, তৃতীয় বিশ্বের দেশগুলো যে প্রবলেমগুলো ফেস করে এর কোনোটাই যুক্তরাষ্ট্রকে ফেস করতে হয় না 10 বছরে একবার, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো এগুলো প্রতিনিয়ত ফেস করে। হ্যাঁ, এবং এই যে জীবন যুদ্ধ যে কি জিনিস, এটা হচ্ছে যে ট্রাম্প বুঝবে না। ট্রাম্পের দেশে বেকারত্বের এক সংজ্ঞা, তৃতীয় বিশ্বে বেকারত্বের আরেক সংজ্ঞা। ওখানে ভাতা আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। সেটাই। এখন দেখেন যে আগস্টের 15 তারিখ, যদি আমি ভুল না করে থাকি, আলাস্কায় ট্রাম্প পুতিন বসছেন। তো এরপরে কি হলো যে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কে বললো? ট্রাম্প বললো। পুতিন কোনো কথা বলে নাই, চলে আসছে, তাই তো? পুতিন পরে নিজের দেশে সে তার নিজের দিকে, এটা তো স্বাভাবিক, মিডিয়াদের মুখোমুখি হবেই। সে তার পরাশক্তির সাথে মিটিং করে আসছে, সেটা সে জানাবে না? নিজের দেশের মানুষকে হলেও তো জানাইতে হবে। তো যেটা হচ্ছে, ইউক্রেনের কতটুকু জায়গা রাশিয়া দখল করেছে? আপনার সংখ্যা পরিমাণে কম না কিন্তু, হ্যাঁ, অনেক। এটা এখন 26% নয়, বেড়ে গেছে এটা। এখন যেটা হচ্ছে,
এবং এটা চলতেছে চলমান। এখন ক্রিমিয়ায় হচ্ছে রাশিয়ার জ্বালানি ডিপুতে ইউক্রেন হচ্ছে হামলা চালিয়েছে। রাশিয়া কি করেছে, ওদের জ্বালানি কেন্দ্র থেকে শুরু করে হ্যাঁ যে বিভিন্ন স্থাপনায় হামলা চালায় একদম ধসায় দিছে। ফলে কি হামলার বদলে হামলা হচ্ছে। এই ভোগান্তিটা পোহাতে হবে কার? জনগণের, ইউক্রেনের সাধারণ মানুষকে। ঠিক আছে, রাশিয়া তার টেকনোলজি আছে, সব দিকে উন্নত, সে হচ্ছে ক্রিমিয়ার জ্বালানি ডিপোতে হামলা করছে, পুড়ে গেছে, ওটাকে ঠিক করে ফেলবে 1 সপ্তাহের মধ্যে, বা বিকল্প জ্বালানি ব্যবস্থা নিশ্চয়ই রেখেছে। কিন্তু ইউক্রেনের তো আর সেটা ব্যবস্থা নেই। ইউক্রেনে বিকল্প জ্বালানি ব্যবস্থা করতে হলে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে ঋণ নিতে হয়, সহযোগিতা নিতে হয়। এখন দেখেন, এখন যেটা হচ্ছে যে হঠাৎ করে পরশুদিন রাতে ট্রাম্প বলল কি যে আবারও পুতিনের সাথে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনায় বসবো, সেটা হচ্ছে সম্ভবত হাঙ্গেরির বুদাপেস্টে। এরপরে হাঙ্গেরির বুদাপেস্টের পরে একই দিনে আরেকটা ভাষণ ছাড়লো কি যে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে না। তাকে আশ্বস্ত করছে। ঠিক আছে, আশ্বস্ত করছে মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে, মোদি যে ট্রাম্পের সাথে কথা বলছে এই বিষয়ে কোনো তথ্যই আমাদের কাছে নাই। তার মানে কি ট্রাম্প মিথ্যা বলছে? অবশ্যই মিথ্যা। তার মানে কি এখানে আবার টেকো ওই যে ট্রাম্প হলো চিকেন আউট। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন দেখেন ভারত ফোনের বিষয়টা তার টেকো না। হ্যাঁ, ফোনের বিষয়টা পুতিন যে ফোন করছিল না, পুতিন আর ট্রাম্পের 1.5 ঘন্টা ফোন, 2.5 ঘন্টা ফোন আলাপ হয়েছে, সেটাই, এটা ঠিক আছে। কিন্তু শুনেন, পুতিন যে জায়গা দখল করছে এই জায়গা ছাড়বে না, একদম সোজা হিসাব। ঠিক আছে, ঠিক আছে, বিকল্প কি আমি জানতে চাই? কিসের? তাহলে এই যে যুদ্ধ থামার বিকল্প কি? আপনি যদি হেরে যান তাহলে বিকল্প তো থাকে না। আপনি যদি হেরে যান আপনার হাতে বিকল্প কোনো তাস নাই। আপনি আমাকে দিয়ে চাপ প্রয়োগ করে কিছু হবে না। হ্যাঁ, তো পুতিন কি আমেরিকারে ভয় পায়? কখনোই না, এতদিন তার প্রমাণ হয়েছে। তাহলে এখন আসি যে এই যে সস্তা তেল নিয়ে আপনারা এত কথা বলেন। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন যে রাশিয়া থেকে ভারত সস্তায় তেল আমদানি করে, তার মানে কি এই যুক্তরাষ্ট্র থেকে ভারত জ্বালানি আমদানি করে না? অবশ্যই করে। ভারতও মুখী নীতি পালন করে। গত বছর $7 বিলিয়ন বেশি, আপনার $7.7 বিলিয়ন পেট্রোলিয়াম পণ্য যুক্তরাষ্ট্র থেকে ভারত আমদানি করেছে। কারণ ভারত কি চায় আসলে? ভারত কি চায়? এই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করার কারণে ইরান এবং ভেনেজুয়েলা থেকে ভারতের তেল আমদানি বন্ধ করে দিতে হয়েছে। কিন্তু কম দামে পাইতো তারা। দেখেন বিষয়টা হচ্ছে কতটুকু কম দামে পাইতো। এত বোকামি করছে, এখন বেশি চালাকি দেখা দেখে যুক্তরাষ্ট্রকে না যুক্তরাষ্ট্র তো চাপ দিয়ে এটা করাইছে। যুক্তরাষ্ট্রকে ভারতের ভয় কিসের? ভারতের বিষয়টা তো ভয়ের না, বিষয়টা ভয়ের না, বিষয়টা হচ্ছে হ্যাঁ মুনাফার। তাহলে মোদি যে গলা ফাটায়, দাদা আমি বলি, মোদি যে গলা ফাটায় বলে মেড ইন ইন্ডিয়া, মেক ইট ইন্ডিয়া, নট মেড ইন, মেক ইট ইন্ডিয়া, তাহলে ওনার এই গলাবাজি কি রাজনীতিবিদের খালি ভুয়া কথা? বিষয়টা মোটেই তা না। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি কত? অনেক। জ্বালানি খাতে বাণিজ্য ঘাটতি সেটা কত? $3.2 বিলিয়ন। ঠিক আছে, এখন ধরেন যে তেল আপনি $59 পার ব্যারেল পাচ্ছেন, সেই তেল কেন আপনি $78 কিনবেন? যুক্তরাষ্ট্রে $78, রাশিয়ায় $59। তাহলে কেন কিনতেছে ভারত? ওই যে কিনতে হচ্ছে যে নিষেধাজ্ঞা এড়াইতে 14-15 হাজার নিষেধাজ্ঞা দিয়ে রাখছে আপনার রাশিয়ার উপরে। তাহলে মানে এটাও তো অনৈতিক নাকি? এখন দেখেন যে এখন যদি বলেন হ্যাঁ যে এক সময় হচ্ছে কি ইরান ভেনেজুয়েলা থেকে ভারত 17% তেল আমদানি করতো, এই ইরান এবং ভেনেজুয়েলাকে নিষেধাজ্ঞা দিছে, যে কারণে হচ্ছে এই দুইটা দেশ থেকে ভারত তেল কিনতে পারতেছে না। কারণ এই দুইটা দেশ যদি ভারতে রপ্তানি করে তাহলে ওই দুইটা দেশের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যাবে। আপনি তো মোদির মতো কথা বললেন, রাশিয়ার উপরে তো নিষেধাজ্ঞা আছে, রাশিয়ার তেল তো কিনতেছে, রাশিয়া তো এটা মানতেছে না। হ্যাঁ, সেটা বলেন। সেখানে ইরান বুঝতে পারছেন আপনি এখন যে ইরান এখন যেটা হচ্ছে, ইরান একটা সময়ের অপেক্ষা করতেছিল আসলে, যে জবাবটা সম্প্রতি হচ্ছে ইরান দিয়েছে, এবং খুব শিগগিরই ইরান এই অচলায়তন থেকে বের হয়ে আসবে, এটা আমি আশাবাদী। আচ্ছা, কেন? যেটা হচ্ছে যে ইরান তার সক্ষমতাটা দেখাইতে চাইছিল,
এটা তো দেখা দিছে ভারত যে যেই দেশ এত বছর নিষেধাজ্ঞার মধ্যে থাকে, নিষেধাজ্ঞার মধ্যে থেকে একটা ছোটখাটো মেশিনারি তৈরি করতে পারতো না, ওই দেশ এত কিছু করে ফেলবো। এর জন্যই দেখিয়ে দিয়েছে যে আসলে ইরান আসলে কি। ভারত করবে, ঠিক আছে, ভারত করবেটা কি? আমরা ভারতে আসি। ভারত এই চান্স ছাড়বে না। কেন ছাড়বে না আমি আপনাকে বলি, যে বিষয়টা তো শুধু যে ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়িয়েছে, হ্যাঁ, যদিও বাণিজ্য ঘাটতি আছে, আচ্ছা অবশ্যই আছে, ক্লিয়ার। একই টাইমে রাশিয়া থেকেও আমদানি বাড়িয়েছে। ভারতের মোট যে তেলের আমদানি বছরে, হ্যাঁ, সেইটা কিন্তু 250 মিলিয়ন টন বেড়েছে। 250 মিলিয়ন টন। ইটস নট এ জোক। আপনি যদি দেখেন, ক্যালকুলেটর হিসাব করতে গেলে তো মাথা নষ্ট হয়ে যাবে। ক্যালকুলেটর দিয়ে হিসাব করার কিছু নাই, ঠিক আছে। এখন হচ্ছে কি, যুক্তরাষ্ট্র কি চায়? যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোর সাথে যা করেছে ভারতের সাথেও তা করতে চায়। তো এখানে তো কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, বৃহৎ অর্থনীতির যে দেশগুলো, এদের হিসাব কিন্তু ভিন্ন। এই হিসাবটাই যুক্তরাষ্ট্র গরমিল করেছে। যুক্তরাষ্ট্রের যেটা করার দরকার ছিল, যুক্তরাষ্ট্র ভাবছিল চাপ দিয়ে করে ফেলবে, কিন্তু চাপ দিয়ে হিতে বিপরীত হয়েছে। কি বিপরীত হয়েছে? ভারত হচ্ছে কি WTO-তে হচ্ছে অভিযোগ করেছে এটা। রাইট। যদিও WTO নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র, এইসব প্রতিষ্ঠানে, জাতিসংঘ বা WTO এইসবে যারা চাকরি করে, হ্যাঁ, এইগুলোতে চাকরি করে হেড অফিসে পোস্টিং হইলেই যুক্তরাষ্ট্র তাকে আমেরিকার পাসপোর্ট দিয়ে দেয়। কিন্তু আমার হাতে যে ভয়াবহ তথ্যটা, আপনি এটা একটু বলেন, যে রাশিয়া থেকে ভারত তেল আমদানি 2021-22 করছিল মাত্র 4 মিলিয়ন টন, এখন সেটা 2024 বছর বেড়ে দিয়েছে 87, আমি আবার রিপিট করছি, 87 মিলিয়ন টন ছাড়ায় পশ্চিমে নিয়ে যাওয়ার পর রাশিয়া তেলের। আপনি যে বলছিলেন কিছু না একটা এপিসোডে এখানেই, যে এই যে এভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন আমি আপনাকে বলি যে বাণিজ্য, দ্বিপাক্ষিক যে দ্বিপাক্ষিক বাণিজ্যে আসেন, ভারতের অর্থনীতিতে রাশিয়ার তেলের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু তার চেয়ে বড় কথা, যে যুক্তরাষ্ট্রের শেল কোম্পানি যে ক্রুড অয়েল উৎপাদন করে, সেই ক্রুড অয়েল যদি ভারতের রিফাইনারিগুলো যদি কিনে, তাহলে ওদের রিফাইনারির পুরো মেশিনারি চেঞ্জ করতে হবে। অবশ্যই ওই টেকনোলজি। কারণ হচ্ছে কি, ওদের যে তেল, হ্যাঁ, এই তেল রিফাইন করলে, হ্যাঁ, যে যতটুকু লাভবান হবে ভারত, হ্যাঁ, তার চেয়ে ডাবল লাভবান হবে রাশিয়ার তেল রিফাইন করলে। কেন? যুক্তরাষ্ট্রের যে তেল সেটা হচ্ছে হালকা, এই ক্রুড অয়েল হচ্ছে হালকা। হ্যাঁ, এখন আপনি ধরেন যে $10 বিলিয়ন জ্বালানি তেল হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আপনি আমদানি করলেন, দেখা গেল আরো $50 বিলিয়ন আপনার রিফাইনারি মেশিনারি কিনতে হচ্ছে। সেই মেশিনারি করতে কিনবে, তাও তো কিনতে হবে বাইরে থেকে, এটা তো যুক্তরাষ্ট্রের তেল আনতে হবে, এবং যুক্তরাষ্ট্র এটা জানে। এই সুযোগটাই যুক্তরাষ্ট্র আসলে নিতে চায়, কিন্তু ভারতের বাজার এটা দিবে না। কারণ হচ্ছে আমার যে জিনিস দরকার নাই আমি সেটা কেন কিনবো? অযথা ব্যবহারের লাভ কি? তারপরে ভারতকে একটু শক্ত স্থানে আসা উচিত। এই আপনার রাশিয়ার দেখেন, এখানে অনেকগুলো হিসাব আছে, কারণ ভারত অনেকগুলো জোটে জড়িত তো। হ্যাঁ, যেমন ধরেন যে সাংহাই কোঅপারেশন বা ব্রিক্স, এইগুলাতে জড়িত। ফলে যেটা হয়েছে, এইগুলোও কিন্তু যুক্তরাষ্ট্র যে ভারতকে চাপ দিচ্ছে, এইগুলোও কিন্তু একটা কারণ। ঠিক আছে, যুক্তরাষ্ট্র এই জোটগুলাকে থ্রেট হিসাবে দেখে। এখন দেখেন, আপনি ব্রিক্সের কথা বললেন, আমি এখানে ব্রিক্সে আবার ভারতেরই চিরশত্রু বা প্রতিবেশী বলেন পাকিস্তান, সেখানে আপনার ব্রিক্সে ঢুকতে চায় বা যাই সদস্য পেতে চীনের এখন দ্বারস্থ হচ্ছে। এখন এটা কি পাকিস্তানকে করাচ্ছে যুক্তরাষ্ট্র? অনুঘটক হিসেবে পাকিস্তান করতেছে এটা? কে? পাকিস্তান নিজে বাঁচার জন্য, অর্থনীতি বাঁচানোর জন্য। পাকিস্তান আসলে নিজের অর্থনীতি বাঁচানোর জন্য। কারণ হচ্ছে কি, আমি আপনাকে বলি, ব্রিক্সের সদস্য হইতে চায়। এটা যদি আপনি বলেন যে খুব সহজ ভাষায় আমি বলি, কোনো একটা দেশ থেকে যখন আপনি লোন নেবেন, তখন আপনি ওই দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি, স্বাভাবিক। ঠিক আছে। এখন যেটা হচ্ছে, কোনো জোট থেকে নিলে কিন্তু এই ঝুঁকিটা বাধ্যবাধকতা অনেক কমে আসে। এই কারণেই হচ্ছে এখন হচ্ছে বিভিন্ন বৈশ্বিক জোটে পাকিস্তান হচ্ছে ঝুঁকতে চাচ্ছে। আলটিমেট উদ্দেশ্য কিন্তু একটাই, ঋণ নেওয়া অর্থনীতিকে। পাকিস্তান ধরেন যে কি বলতেছে, যে $582 মিলিয়ন আপনার 5,882টা মূলধনী শেয়ার হচ্ছে
ব্রিক্স ব্যাংকের কিনবে। হুম, হ্যাঁ, তো এর জন্য বাজেট কত বললাম যে $5,882 হ্যাঁ, মিলিয়ন ডলার। মিলিয়ন ডলার, কিন্তু অনুমোদন দিছে কত? 116 মিলিয়ন ডলারের। তাহলে তো 5 ভাগের 1 ভাগ। আবার চীনের সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে, হ্যাঁ, কৃষি শিল্প ও খনিজ সহ গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগ চেয়েছে পাকিস্তান। পাকিস্তানে চীনা বিনিয়োগ তো অলরেডি আছে, সেটা আমি বলছিলাম। এখন যেটা হচ্ছে এই যে এই চাওয়াটা কে চেয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। পাকিস্তানের অর্থমন্ত্রী আওরঙ্গজেব, এখন এইটা যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী চাইতো, যে ভ্যালু ক্রিয়েট করতো। সুপ্রিয় দর্শক, আজকে একদম হট নিউজ সহ এবং আনুষঙ্গিক আশেপাশের নিউজগুলো বিশেষ সংযোগে আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দাদা আবার তো দেখা হচ্ছে আপনার সাথে। অবশ্যই, বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।